জয় হিন্দ। 7 নিউজের বিকেলের লাইভে আপনাদের স্বাগত। আপনারা জানেন, আমরা ঘোষণাই করেছিলাম যে আজকে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, আইনজীবী এবং সমাজসেবী কমল দাস উপস্থিত থাকবেন আমাদের মধ্যে, এবং আপনারা দেখছেন উনি ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। কমলদা, আমরা 7 নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে সামনেই পৌর নির্বাচন, আর 16 দিন মাথায় পৌর নির্বাচন। আগামীকাল আপনার বিধাননগর সহ কর্পোরেশনের নির্বাচন রয়েছে। তো আমি পুরো আপনি জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সংগঠক। শুধু তাই নয়, যে বামফ্রন্ট সময়কালীন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন, সে সময় আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় যে কটি জায়গায় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ছিল, সংগঠন ছিল, তার মধ্যে অন্যতম পানিহাটি, এবং তার অন্যতম কাণ্ডারিও ছিলেন আপনি। তো সেই জায়গার থেকে আজকে 2022 পৌর নির্বাচন, আপনাদের দলের মধ্যেই বিভিন্ন রকমের বিতর্ক। এই জেলা আমি বাদ দিলাম, আমার ব্যারাকপুর মহকুমায় সাংসদ আক্রান্ত বলতে সাংসদকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে, বিধায়করা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে। এর মধ্যেখানে দাঁড়িয়ে আপনার সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিতর্ক আছে, অনেক কিছুই ঘটনা নিশ্চয়ই আপনারা যেটা বললেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রকাশ্যে টিভিতে বা খবরের কাগজে বিবৃতি দিচ্ছেন নেতৃবৃন্দ। কিন্তু সর্বোপরি একটা কথা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, তৃণমূল কংগ্রেসেরও কোনো বিকল্প নেই। আর সাধারণ মানুষ কিন্তু একজনকেই এখনও বিশ্বাস রাখেন, ভরসা করেন, তার নাম আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি সর্বোচ্চ নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মাঝে কিছু ঘটনা ঘটেছে যেগুলো কিছু মাঝের ওই যে বলে না, মাঝখানে কিছু নেতৃত্ব তারা তাদের ভুল ভ্রান্তি বা তাদের নিজের পকেটের কোনো কিছুকে পকেটের লোককে বাস্তবায়িত করার জন্য কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, যার জন্য আজকে একটা চতুর্দিকে, বিশেষ করে আমি পানিহাটিটাই বলবো, যে পানিহাটি, আমার পাশে কামারহাটি, খড়দা, এই 3টে বিধানসভা আমি দেখছি যে কর্মী যারা আর কি, যাকে আমাদের নেত্রী দলের সম্পদ বলেন, সেই সম্পদরা কোথাও একটা বিভ্রান্ত হয়ে গেছেন এবং নিজেদের মধ্যে কিছু জায়গায় অন্তর্কলহে জড়িয়ে পড়ছেন, যেটা পৌর নির্বাচনে মানে ঠিক না। এফেক্ট হতে পারে, কারণ ছোট তো। আর আপনি যেটা বললেন যে সাংসদ, এই জায়গাটায় আমি আমার ব্যক্তিগত মত বলছি। অধ্যাপক সৌগত রায় পণ্ডিত মানুষ, একজন অধ্যাপক মানুষ, এবং 3বার তিনি আমাদের এই দমদম কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, 2009, 2014, 2019। এবং পণ্ডিত মানুষ বলেই হয়তো সারা ভারতবর্ষে তার একটা আলাদা পরিচিতিও হয়েছে। দমদমের মুখ উজ্জ্বল হয়েছে, দলের মুখও উজ্জ্বল হয়েছে। তার কারণ প্রথম এবং দ্বিতীয় দুটো লোকসভায় তিনি সেরা ভারতবর্ষের যে 10 জন পার্লামেন্টারিয়ান, তার মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন। অতএব সেটা দলেরও গর্ব, আমাদের বাংলারও গর্ব। বিশেষ করে দমদম লোকসভায়, দমদমে আমরা যারা লোকসভা কেন্দ্রিক, আমাদের কাছে এটা একটা অহংকারের ব্যাপার। তো এইরকম একজন বাগ্মী বর্ষিয়ান মানুষের সম্বন্ধে কোথাও কুরুচিকর মন্তব্য করা কিন্তু উচিত নয়, সে যেই নেতৃত্ব হন না কেন, কারণ তাতে দলেরই একটা ভাবমূর্তি নষ্ট হয়। এবং সর্বোপরি সারা ভারতবর্ষে এইরকম একটা মানুষ, যিনি তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বে মানুষের কাছে তার পোটেনশিয়ালিটি নিয়ে চিহ্নিত হয়েছেন, সেই লোকটাকে ছোট করা হয়। সেই জায়গাটা আমিও বলবো এটা উচিত নয়, এগুলো থেকে বিরত থাকা উচিত। আর দ্বিতীয় থাকলো পানিহাটির কর্মীরা ভীষণভাবে বিভ্রান্ত। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আমরা দেখলাম যে বেশ কিছু রদবদল হলো, এবং সবচাইতে বেশি যেটা পানিহাটিতে হয়েছে, যেটা
বহু পুরনো দিনের একজন কর্মী হিসেবে আমার খারাপ লেগেছে যে দল সিদ্ধান্ত নেবে, যাই সিদ্ধান্ত নিক না কেন দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে, দলের ঊর্ধ্বে কেউ নয়, সে যেই হোক না কেন। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পলিসি প্রথমে বলা হলো যে এই পদ্ধতিতে আমরা প্রার্থী নির্বাচিত করব। সে জায়গায় দেখা গেল যে বিভিন্ন বিধানসভা, আমি কাঁচরাপাড়ায়ও দেখুন, নৈহাটিতে দেখুন, জগদ্দলে দেখুন, টিটাগড়ে দেখুন, খড়দা, কামারহাটিতে দেখুন, বরানগরে দেখুন, এক এক পরিবার থেকে এমনকি আছে 3 জনও প্রার্থী হয়েছেন। 2 জন তো হয়েছেন বহু জায়গায় প্রতিটা বিধানসভায়। কিন্তু আমার পানিহাটির বেলায় আমি দেখলাম হঠাৎ একটা খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হলো একটা পরিবার থেকে 2 জনকে প্রার্থী করা যাবে না, এবং যে 2 জনকে প্রার্থী করা যাবে না বলে প্রশ্ন দেওয়া হলো যে কোনো একজন, 2 জনই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভালো সংগঠক। হতে পারে আমার বিধায়ক নির্মল ঘোষের পরিবারের তার ছেলে বা মেয়ে, কিন্তু তার পরিবার বাদ দিলেও, নির্মল ঘোষ বিধায়ক বাদ দিলেও কিন্তু তার তীর্থঙ্কর বা তন্দ্রা, তীর্থঙ্কর ঘোষ আর তন্দ্রা ঘোষ দুজনে কিন্তু, আমি আমার এই বিগত 3 বছরে দেখলাম পানিহাটিতে যখন প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে দলের সংগঠনের, তখন এই 2 জন মিলে কিন্তু একজন ছাত্র যুব সংগঠনটাকে ভীষণভাবে সংগঠিত করেছে, যার নাম তীর্থঙ্কর ঘোষ। অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে, বয়সে ছোট হলে কিছু করার নেই, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। আর 2 হচ্ছে মহিলা সংগঠনটা পানিহাটিতে প্রচণ্ডভাবে সংগঠিত করেছে যে মেয়েটি, হতে পারে সে নির্মল ঘোষের কন্যা, কিন্তু তার নাম তন্দ্রা ঘোষ। সাংগঠনিক ক্ষমতা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সাংগঠনিক ওদের সেই ক্ষমতাটা আছে, এবং তারা সেই নেতৃত্বটা দিয়ে, তাদের নেতৃত্ব কিন্তু পানিহাটির মহিলাদের কাছে কিন্তু তন্দ্রা ঘোষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এবং তীর্থঙ্করের নেতৃত্ব ছাত্র যুবদের কাছে প্রতিষ্ঠিত নেতৃত্ব। এইখানে একজনকে দিয়ে আরেকজনকে কেটে দেওয়া, তার মানে হলো কি পানিহাটির মহিলারা আজকে যদি খোঁজ নিয়ে দেখেন, আমি মহিলাদের কথা বলবো, তন্দ্রা ঘোষের জন্য প্রত্যেকে মর্মাহত যে এটা উচিত হয়নি। এবং আমারও একটা বক্তব্য হচ্ছে যে পানিহাটির প্রতি এত বৈষম্য কেন? এটা কি চিরকালই হয়ে আসছে? স্বাভাবিক কথা, পানিহাটির যিনি বিধায়ক তিনি বহু পুরনো এই জেলার একজন বর্ষিয়ান নেতা, বিধানসভার 6 বারের সদস্য এবং বয়স্ক মানুষ। এই জেলার তিনি সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের। 33টা থেকে 33টা বিধানসভা তার নেতৃত্বে আমরা জিতেছিলাম, পৌরসভাগুলো জিতেছিলাম। তিনি তার কর্মক্ষমতার মধ্য দিয়ে প্রমাণিত করে দিয়েছিলেন যে সাংগঠনিক ক্ষমতা তার আছে, সবাইকে ধরে রাখতে পারতেন এক জায়গায়। কিন্তু সেই লোকটাকে যে কোনো কারণে হোক, তাকে হয়তো জেলা সভাপতির পদ থেকে সরানো হলো। পানিহাটির মতো জায়গা, আমরা কিন্তু 2009 সালে যখন প্রথম নির্বাচনের, লোকসভা নির্বাচনের আগে থেকেই আমরা একটা আওয়াজ তুলেছিলাম 2011-তে, যে যদি তৃণমূল কংগ্রেসের পানিহাটি থেকে বিপুল ভোটে যদি আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেন, তাহলে আমাদের নেতৃত্ব, পানিহাটি যে বারবার বঞ্চিত হচ্ছে, মন্ত্রিত্ব একটা পায় না, কামারহাটি পেয়ে যাচ্ছে, খড়দা থেকে মন্ত্রী নির্বাচিত হচ্ছেন, পানিহাটি একজন মন্ত্রী পাবেন, পানিহাটির উন্নয়ন হবে, পানিহাটি একটা জায়গায় যাবে। কারণ এখানে রবীন্দ্রনাথও এসছেন, এটা মহাত্মা গান্ধীর চরণধুলিতে ধন্য, চৈতন্যদেবের চরণধুলিতে ধন্য, নেতা সুভাষচন্দ্র বসু। সেই পানিহাটির মতো একটা জায়গা যেখানে অনেক বুদ্ধিজীবী মানুষ বাস করেন, এলিট গ্রুপের মানুষ বাস করেন, তারা একজন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী পাবেন, কিন্তু আমরা সেটাও পেলাম না। কর্মীদের মধ্যে প্রথম থেকেই একটা কিরম যেন হতাশা কাজ করতে আরম্ভ করছিল। আর তার মধ্যে তন্দ্রা ঘোষকে বাদ দিয়ে দেওয়াটা কিন্তু কর্মী মহল কেউ মেনে নিতে পারছেন না। এর যে ধরুন তন্দ্রা ঘোষ কিন্তু তার নিজের ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ডে, যেখানে উনি কিন্তু প্রচার করছেন প্রার্থীর হয়ে, বা 3 নম্বর ওয়ার্ড যেখানে ওনার দাঁড়ানোর কথা ছিল এবার, সেখানেও উনি পরিশ্রম করছেন সন্ধ্যা ব্যানার্জির হয়ে।
সেই ক্ষেত্রে তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তির কথাটা যেটা বলছেন, দেখুন, আমি একটা কথা বলছি, বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঘন ঘন পশ্চিমবঙ্গ দখল করার জন্য বিজেপির টোটাল সর্বভারতীয় নেতৃত্ব এখানে বাসস্থান করে নিয়েছিল এবং কেন্দ্রীয় মন্ত্রীরা সকাল বিকেল শুধুমাত্র পশ্চিমবাংলায় আসতেন, মানে একটা খুব ক্রুশিয়াল মোমেন্টে এই বিধানসভায় 2021-এর শেষ মুহূর্তে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এই যে 213টা আসন আমরা পেয়েছি, এই যে পুরো সিনারিওটা ঘুরে গেল, এর পেছনে যদি কারিগর কেউ থাকে, মানে কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই লেবারদের নাম, মানে যারা কাজ করেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে, তারা হচ্ছে নারী শক্তি। তা পানিহাটিতে তন্দ্রা ঘোষ যেভাবে মহিলা সংগঠনটা করেছে, হয়তো দলের নির্দেশ সবাই মাথা পেতে মেনে নিচ্ছেন, কিন্তু মহিলাদের মনে কিন্তু একটা বিরাট ক্ষোভ আছে। আমি বহু খোলামেলা মেলামেশা করি মানুষের সাথে, মহিলারা বলছেন এটা কি হলো, এটা কি করলেন, আমাদের কি তাহলে কোনো দাম নেই, আমাদের কি কোনো মূল্য নেই? এই সেন্টিমেন্টটা কিন্তু সারা পানিহাটিতে মহিলাদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। আপনি যদি সামগ্রিক ফলাফলে কি এর কোনো প্রতিক্রিয়া পড়তে পারে? দেখুন, পৌরসভা নির্বাচন খুব অল্প জায়গার মধ্যে সীমিত, সেই জায়গায় যদি মহিলাদের মনের মধ্যে কোনো জিজ্ঞাসার চিহ্ন থেকে যায়, তাহলে কিন্তু সেটা আমার মনে হয় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। গত পৌরসভা নির্বাচনের পরে প্রায় 8 বছর কেটে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার শক্তি বৃদ্ধি করেছে, কারণ আমরা দেখলাম 21-এর আগে 2000 যে আমরা যে বিধানসভা নির্বাচন পেয়েছি, সেখানে ব্যবধান নির্মল ঘোষের মাত্র 3300 ভোটের ব্যবধান ছিল, 3030 ভোটের ব্যবধান ছিল। সেই ব্যবধান 20,000 টপকে গিয়ে প্রায় 25,000-এর কাছাকাছি পৌঁছেছে। তো সেইখানে দাঁড়িয়ে থেকে এই পৌরসভা নির্বাচনের আগে আপনার মনের মধ্যে এই সংশয়টা কেন আসছে যে একটা বিরূপ প্রভাব পড়তে পারে? শুনুন, বিধানসভা নির্বাচনে যেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে সারা পশ্চিমবাংলার মানুষের এখনও পর্যন্ত অটুট বিশ্বাস যে তিনি মানুষের জন্য কিছু করতে চান। আর তারপরে পানিহাটিতে আমরা যে তার আগের বার যে রেজাল্টটা খারাপ হয়েছিল, সেটাকে এতটা টেনে নিয়ে আসার পেছনে স্বীকার করতেই হবে যে সংগঠনটাকে সুন্দর করে সাজিয়েছিল ঘোষ পরিবার, মানে নির্মল ঘোষের পরিবারের ওর ছেলে এবং মেয়ে। মহিলা সংগঠনটাকে তো দুর্ধর্ষ ভালোভাবে সংগঠিত করেছে পানিহাটির মহিলাদেরকে, যে তার নাম তন্দ্রা ঘোষ, এবং ছাত্র যুবদের একটা জায়গায় নিয়ে এসে একটা বিরাট ফোর্স যে তৈরি করেছে তার নাম তীর্থঙ্কর ঘোষ। এখন অনেক জায়গায় যাইতো, গেলে পরে মহিলারা জিজ্ঞেস করে যে তন্দ্রাকে বাদ দিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? এখন এই প্রশ্নগুলোর পেছনে কিন্তু একটা ইঙ্গিত আছে, মানে কোথাও না কোথাও পানিহাটির মহিলাদের মনের মধ্যে একটা দুঃখ আছে, একটা ক্ষোভ আছে যে আমাদের তন্দ্রা এবারে টিকিট পেল না, বা তন্দ্রাকে পার্টি প্রার্থী করলো না, তো সেইটা তো তাদের কিভাবে বোঝাবেন? সিপিএমের 35টি আসন এবং বিজেপি 35টি আসনের লড়াই করছে। কংগ্রেস বেশ কিছু আসনে প্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করেছে, কিন্তু সেইভাবে লড়াইয়ের ময়দানে কেউ নেই। এই জায়গাটাকে কীভাবে দেখছেন, যে এটা কি ওদের কোনো মানে ধরুন বিশেষ করে বামপন্থীদের, যেখানে কলকাতার নির্বাচনে বামপন্থীরা বিধানসভার নির্বাচনের চাইতে অনেক বেশি ভোট পেয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, বিজেপি বেশিরভাগ জায়গাতেই বিজেপির থেকে তাদের ভোট বেড়েছে। তো পানিহাটিতেও তারা স্ট্র্যাটেজিক্যালি খেলছে যে আমরা প্রকাশ হব না, আমরা সামনে আসবো না, কিন্তু ভেতরে আমরা আমাদের লড়াইটা জারি রাখবো। আমার যেটা মনে হয় যে আমরা বহু ক্ষেত্রে প্রমাণিত সত্য যে বিজেপি আর সিপিএমের সাথে একটা গোপন আঁতাত আছে। ওরা এইবারে মানে পৌর নির্বাচনে একটা পলিসি নিয়েছে
যে বিভিন্ন জায়গায় ওরা চুপচাপ থাকবে, কিন্তু বারে বারে একটা জিনিস প্রচার করাবার চেষ্টা করবে যে আমাদের ওপরে জুলুম হচ্ছে, আমাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, আমরা অসহায়, তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে আমাদের। এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত তো অন্ততপক্ষে আসেনি। এইটাই ওদের থিওরি, এবং সেইটার জন্যই ওরা প্রকাশ্যে কেউ আসছে না, বাড়ি বাড়ি যে ক্যাম্পেনিংয়ের মধ্য দিয়ে গোপনে করছে। গোপনে করা তো কোনো ব্যাপার নেই। পানিহাটি একমাত্র জায়গা যেখানে বিরোধী বা হোক বা ক্ষমতাবান হোক, কোনো দিন পানিহাটিতে কিন্তু রাজনৈতিক হয়নি। এটা পানিহাটির একটা দৃষ্টান্ত। কি বাম আমলেও তাই ছিল, আজও তাই আছে। তো সেই জায়গায় সিপিএম বা বিজেপি খুব একটা ফ্যাক্টর না, কারণ এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিকল্প হয়নি। তবে দুঃখটা যেখানে হচ্ছে যে এই যে মহিলাদের মনের মধ্যে যে ক্ষোভটা আছে, এটাই একটা জিজ্ঞাসার চিহ্ন। বাদবাকিটা সব ঠিকঠাক। বাদবাকিটা ঠিকঠাক আছে। যেরকম কিছু জায়গায় অবশ্য আমাদের জেলা নেতৃত্ব করেছেন, যেরকম 7 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে। ওটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সে জায়গায় আমাদেরই দলের এক পুরনো কর্মী নৃশংসভাবে খুন হয়েছিল, যার নাম হায়দার। শহীদ পরিবার। এবারে তার পরিবারের একজনকে প্রার্থী করা হলো না। একজন ওখান থেকে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হয়নি। আমি জানি না আমাদের জেলার যারা নেতৃত্ব তারা কি ভিউ নিয়ে এটা করলেন। 7 নম্বরটা যেরকম আমাদের কাছে এখন একটা হয়ে অশনি সংকেত হয়ে গেছে। 7 নম্বর কিন্তু আপনারা সিপিএম বা তৃণমূল কংগ্রেস কখনো হারাতে পারেনি। ওই জায়গায় কংগ্রেস তার আসনটা কিন্তু অটুট রেখেছে, এবং সেটা গত নির্বাচনেও প্রমাণিত হয়েছে। সিপিএমের আমলেও কখনো ওইখানে কংগ্রেস হারানো যায়নি। শুনুন, ইতিহাস তো পরিবর্তন করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলার 34 বছরের ইতিহাসটাকে তিনি বদলে দিয়েছিলেন নীরবে নিভৃতে। তা এটাও তো বদলে যেতে পারত, কিন্তু দল কেন এই জায়গায় একটা শহীদ পরিবারের থেকে একজনকে, সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করলেন না আমাদের জেলা নেতৃত্ব, আমি জানি না। সমালোচনাও করছি না, কিন্তু ঘটনা হচ্ছে এটা করলে হয়তো আমাদের কাজ করতে সুবিধা হতো, অনেক সুবিধা হতো। 6 নম্বর ওয়ার্ডে আছি। 6 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা ছিলেন, তিনি নির্বাচনে দুটো বিধানসভা নির্বাচনে লড়লেন, এবং প্রথমবার বলতে গেলে বিধায়কের কানের গোড়া দিয়ে বেরিয়ে গেলেন হেরে। দ্বিতীয়বার বিজেপিতে দাঁড়িয়ে ততটা লড়াই করতে পারলেন না। তিনি বা তার পরিবারের কেউ এবার প্রার্থী নয়। সেই জায়গায় দাঁড়িয়ে 6 নম্বর ওয়ার্ড, যেটা আপনাদের অধরা ওয়ার্ড, সবসময় অধরা ওয়ার্ড, সিপিএমও কখনো জেতেনি, তৃণমূলও কখনো জেতেনি, এবারে কি সেখানে সম্ভাবনা একটা দেখা যাচ্ছে? নিশ্চিতভাবে। তার কারণ হচ্ছে যে যিনি বিধানসভা 2টো নির্বাচন 6 নম্বর ওয়ার্ড থেকে করেছিলেন, তিনি তার রাজনৈতিক চরিত্রটাকে ধরে রাখতে পারেননি। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের, পানিহাটির অন্তত তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীরা, কেউ কিন্তু এত ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে কেউ কিন্তু দলের বাইরে যায়নি। দেখুন, 2-4-10টা সব দলেতেই ধান্দাবাজ থাকে, যারা দেখে যে ওখানে গেলে পরে বেশি কিছু হবে। অনেকেই বিজেপিতে চলে গেছিলেন আমাদের সারা বাংলা থেকে, আবার অনেকে ফিরে এসছেন, বুঝে গেছেন যে বিজেপি কী রাজনৈতিক দল, তারা ফিরে এসছেন। সেই রকম একটা জায়গায় যে নতুন প্রার্থী, আমাদের যারা নেতৃত্ব আছেন 6 নম্বর ওয়ার্ডে, তারা নিশ্চিত চেষ্টা করবেন তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে। আশাবাদী 6 নম্বরে আপনারা এরকম পানিহাটিতে প্রচুর নতুন নতুন মুখ, যাদেরকে অনেকেই এখনো পর্যন্ত চেনেন না। এটা তো আমার নেত্রী দেখিয়ে গেছেন, পশ্চিমবাংলায় রেকর্ড করে দিয়েছিলেন। যখন বামপন্থীরা 34 বছরে সব প্রতিষ্ঠিত নেতৃত্ব, সে জায়গায় তৃণমূল স্তর থেকে সবাইকে তুলে নিয়ে এসে ইয়ং জেনারেশনটাকে তিনি পশ্চিমবাংলার মসনদে বসার সুযোগ করে দিয়েছেন। অতএব আমার নেত্রীই তো পথ দেখিয়েছেন, নতুনত্বের পথ, নবীনের জয়গান। হ্যাঁ, নতুনের জয়গান, নবীন এটাকে। কিন্তু হয়তো কোথাও কোনো এতে জেলা নেতৃত্ব সব জায়গায় এটাকে ফলো করতে পারেননি। কেন করেননি, তারা নেতৃত্বে আছেন, তারা নিশ্চয়ই ভালো বুঝবেন। তবে পানিহাটিতে কিছু নতুন মুখ দলের পাল্টে যদি তৃণমূল কংগ্রেসের কিছু ছাত্র যুবদের বা মহিলা এরকম ইয়ংদের দিত, তাহলে
মানে আমি হলপ করে বলতে পারতাম যে 35টা থেকে 35টা আমরা জিতে নিতাম, আপনি বিরোধী শূন্য পৌরসভা আপনি হতো। আপনি পানিহাটির সঙ্গে সঙ্গে কামারহাটির সংগঠনটা দেখেন। কামারহাটিতে কালকে রাত পর্যন্ত যে পরিস্থিতি গেছে সেটাকে কতটা স্বাস্থ্যকর বলবেন? দেখুন, দলের জন্য কখনই এটা স্বাস্থ্যকর নয়। এখন মানুষ মুশকিল হয়েছে কি, আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে তৈরি করে ফুটপাত থেকে নিয়ে এসে নেতামন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তার মধ্যে অনেকেই আখেরে গুছিয়ে বিজেপিতে চলে গেল। তা উনি হচ্ছেন কারিগর। তা এটাই তো সেরকম কিছু ঢুকে পড়েছে বেনজল। সেই বিভিন্ন জায়গায় তারা তৃণমূলে থেকেই তৃণমূলটাকে ভেতর থেকে মানে শেষ করার একটা চক্রান্ত করছে। সে জায়গায় যারা দলের কর্মী পুরনো দিনের বা নতুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা এটার জন্য নিশ্চয়ই লড়াই করবেন, আটকাবেন এই বেনজলগুলোকে, আমার বিশ্বাস। তার মানে আপনি আপনার কথাতে একটা উঠে আসছে যে এই নির্বাচনে বিজেপি বা সিপিএম নয়, তৃণমূলের প্রতিপক্ষ কি তৃণমূলই? তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল নয়। একটা কথা দেখুন, বিজেপির কিছু লোক মুখোশটাকে চেঞ্জ করে দিয়ে মানে লোয়ার লেভেলেও ঢুকে আছে, সিপিএমের কিছু লোক ঢুকে আছে। এখন এরা ভেতরে কি করবে সেটাকে খুব স্ট্রিক্টলি কিন্তু নজর রাখতে হবে। মানে এই চোরা স্রোতটাকে আপনাকে, হ্যাঁ, এই চোরা স্রোতটা, এরা বাইরে তৃণমূল, ভেতরে কি। বহু বছর আগে একটা কথা উঠেছিল না, তরমুজ, বরুণ সেনগুপ্ত তরমুজ বলেছিলেন, বাইরে সবুজ, কাকে আমি বলবো না, বাইরে সবুজ ভেতরে লাল। এইরকম কিন্তু আমাদের দলে কিছু বেনজল বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। এরা উপরে সব রাতারাত নব্য তৃণমূল হয়ে গেল, নতুন তৃণমূল। এরা কোত্থেকে এলো, কী করলো, আমরা নিজেরাও যারা পুরনো দিনের আমরা কর্মী, আমরা নিজেরাও জানি না। যে কোনো কারণে হোক, হয়তো দল আমাদেরকে অযোগ্য মনে করেছে, আমাদেরকে ঠেলে সরিয়ে দিয়েছে। কিন্তু এই নব্যরাই এমন একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে যেটা দলের ভাবমূর্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছে। এই যে বিভিন্ন প্রকল্পগুলো, কন্যাশ্রী থেকে শুরু করে সর্বশেষ আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বিধানসভা নির্বাচনে যার একটা ব্যাপক প্রভাব পড়েছিল, তো আপনি কি মনে করেন যে সেই প্রভাবটা পৌরসভা নির্বাচনেও কাজ করবে? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রতিটি সভায় একটা কথা বলেন, যে আপনারা তো সাংবাদিক, যে আমার কর্মীরাই আমার দলের সম্পদ। তিনি তো বোকা না, তিনি জানেন ফসলটা ঘরে কে তুলবে, মাটি উর্বর, কিন্তু যে লাঙলটা ধরবে সে যদি মানে পদ্ধতিটা না জেনে থাকে, সে যদি সঠিকভাবে মাটিটাকে চাষ না করে, তাহলে ফসলটা কী করে গোলায় উঠবে। এই কিছু জায়গায় কিছু লোক তাদের পকেটের লোককে প্রার্থী করে দিয়ে দলের মধ্যে একটা অকারণ মানে বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে, মানে যেটা আপনার 2006 সালে সিপিএমের ক্ষেত্রে ঘটেছিল। দেখুন, সিপিএমের ক্ষেত্রে ঘটেছিল বলে আমার ক্ষেত্রে ঘটাতে হবে সেটা না। এই রাতারাত কিছু, ওই যে বললাম আপনাকে, ব্রিটিশ চলে গেছে, তার দালালরা থেকে গেছে। আজও তারা দিল্লির মসনদে ব্রিটিশেরই দালাল বসে আছে। এটা তো সর্বজনবিদিত, মুখে বলা যাবে না। ব্রিটিশের কায়দাতে ভারতবর্ষ আজকে বিগত 8-10 বছর ধরে তারা শাসন করছে। তার মানে আপনি বলতে চাইছেন যে আন্দোলন, যে মানে আত্মবলিদান, দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছে, সেই আন্দোলনের রেশ, সেই আন্দোলনের জের ধরেই আমার 2022-এর পৌরসভা নির্বাচন হবে। ওইটাই আমাদের মূলধন আর কি। মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির নির্দেশ, মমতা ব্যানার্জির ত্যাগ, মমতা ব্যানার্জির সততাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি। সেই পুঁজিটাকে বজায় রেখে এবং আমাদের যে আন্দোলন, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায়, নারায়ণীশা বেগম থেকে আরম্ভ করে যত লড়াই মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন, সেই লড়াইয়ের মধ্য থেকে, আন্দোলনের মধ্য থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। এছাড়া বিকল্প কোনো জায়গা নেই। তো সেটাই যদি নতুন প্রজন্মের কাছে না পৌঁছয়, যে আন্দোলনের বার্তাটা, মানে আপনার সেই ইতিহাসটা, তাহলে তো
একটা মানে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি হতে দলের পারে। নেতৃত্ব যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, এটা তো তাদের দায়িত্ব এবং কর্তব্য। তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, তাহলে বদনামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে যাবে। কি রেজাল্ট হতে পারে? দেখুন, যেটা আগেই বলেছি যে তৃণমূলের কোনো বিকল্প এই মুহূর্তে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। কিন্তু যেহেতু পৌরসভা নির্বাচন, আর যেহেতু কিছু মানে কি বলবো, মির্জাফর আমাদের দলে ঢুকে বসে আছে, এদের ওপরে কঠোরভাবে নজর রাখতে হবে, যাতে এরা দলের পতাকা কাঁধে নিয়ে দল বিরোধী কাজটা না করে, বা দলের প্রতীক বুকে এঁটে দলের বিরুদ্ধে কোনো জায়গায় যে কোনো কারসাজি না করে। তাহলেই জয় নিশ্চিত। তাহলে জয় নিশ্চিত। মানে সেই ফলাফলটা কি 35-35 হতে পারে, এরকম জায়গায় যেতে পারে? 35-35 না হলে খড়দায় একসময় কল্যাণ মুখার্জি বলতেন 35-35 শুধু। আমাদের পানিহাটিতে কখনো ঘটেনি, কিন্তু এরকম ঘটেনি। তার কারণ হচ্ছে কল্যাণবাবুরা যে পদ্ধতিতে নির্বাচনটা করতেন খড়দার মাটিতে, নির্মলবাবুরা সেই পদ্ধতিতে পানিহাটির মাটিতে নির্বাচনটা করেননি, যার জন্য আমরা 35-কে 35 আগ বাড়িয়ে বলতে পারি না। মানুষ ভোট দেবে, আমি আগে থেকে কী করে বলবো কটা পাবো? কিন্তু আশাবাদী এই কারণের জন্য, মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প দিয়েছেন মানুষের, আজকে ভাবুন দুয়ারে সরকার, মানুষকে সরকারের কাছে যেতে হচ্ছে না, সরকার দুয়ারে চলে আসছে। কিন্তু এর নাম মমতা এখানে বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের একটা প্রশ্ন, যে যখন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলো, যখন পঞ্চায়েত তৈরি হলো, যখন পৌরসভা নগরপালিকা আইন এলো, মানে সেই ক্ষেত্রে তো এইগুলোই দুয়ারে সরকার। তাহলে কি ফেলিওর হয়েছে, পঞ্চায়েত ফেলিওর হয়েছে, পৌরসভা ফেলিওর হয়েছে, যার জন্য সরকারকে আবার দুয়ারে আসতে হচ্ছে? না, বিরোধীরা এটাকে অপব্যাখ্যা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, ধরুন আমি একজন সাধারণ নাগরিক, আমার কোনো একটা কাজের জন্য আমি পানিহাটিতে থাকি, আমি মহকুমা শাসকের অফিসে যাচ্ছি আসছি, আমার কাজটা হচ্ছে না, 15 দিন 20 দিন 25 দিন 30 দিন ঘুরতে হচ্ছে, বা আমি জেলা শাসকের অফিসে বারাসাতে যাচ্ছি, আমার কাজটা হচ্ছে না। মমতা ব্যানার্জি যেগুলো লক্ষ্য করেছেন, তিনি এটাকে উপলব্ধি করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বললেন যে না, আমি সরকারকে এবারে দুয়ারে পাঠাচ্ছি, মানুষের কাছে। মানুষ আর আসবে না, মানুষের এই করতে হবে না, আমার সরকার আমার জনসাধারণের দুয়ারে যাবে। তা যার জন্য 15 দিন 1 মাস পরে একটা দুয়ারে সরকারে সাধারণ মানুষ যে তাদের যা আছে দিচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, মানে এই যে সকাল বিকেল দৌড়নোটা বন্ধ হয়েছে। সেইটাকে বিরোধীরা অপব্যাখ্যা করছেন। ওগুলো কি তাহলে ব্যর্থ হয়েছে? না, সেই প্রশ্নটা আসছে সেই জায়গা থেকে। আমার একদম শেষ প্রশ্ন, যে রেড ভলেন্টিয়ার, যে কারণ আমরা বলতে পারি যে আমরা যে নির্বাচনগুলো পার করলাম, সেই নির্বাচনগুলোতে কিন্তু নির্বাচনগুলো কার্যত মহামারীর মধ্যেই দাঁড়িয়েই আমরা পার করলাম। মহামারী কি মহামারী না সেটা ভবিষ্যৎ বলবে, মানে তার ইতিহাস রচনা হবে। সেখানে রেড ভলেন্টিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যা স্বীকৃতি মিলেছে, যার রেজাল্ট খানিকটা কলকাতা পৌরসভার নির্বাচনে সিপিএম পেয়েছে। পানিহাটি, কামারহাটি, বরানগর বা খড়দা, এই সমস্ত অঞ্চলেও কি রেড ভলেন্টিয়াররা কোনো প্রভাব ফেলতে পারবে? দেখেন, আমার উত্তরটা জানি না কতখানি ভালো লাগবে, তবে আমি একটা কথা বলে দিতে পারি, যে এই যে রেড কথাটা, লালটা কিন্তু শরীরের ভেতরে ধমনীতে রক্তে মানায়। ওই লাল আমরা দেখেছি, লাল সেলামও শুনেছি, লাল সালামের পরিণতিও দেখেছি, লাল পতাকা দেখেছি, কিন্তু এই যেটা ভাবছে যে রেড ভলান্টিয়ার আবার একটা কোনো পরিবর্তন পশ্চিমবাংলায় বামপন্থীদের পক্ষে করে ফেলবে, সেটা জীবনে কোনোদিন সম্ভব না। তার কারণ হচ্ছে, ইতিহাস বলে কমিউনিস্টরা যেখান থেকে একবার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। এটা হয়তো বামপন্থী ইতিহাস। না, সেটা যেটা আপনি যেটা বলছেন সেটা সংসদীয় রাজনীতিতে আপনি একদম সঠিকভাবেই বলেছেন, বা অন্য ব্যাখ্যাও করা যায়। তো রেড ভলেন্টিয়ার্সরাও সিপিএমের পক্ষে খুব একটা বড় কার্যকর ভূমিকা দেখুন, সবচাইতে বেশি মার্জনা করবে কোভিডের এই মহামারী টাইমে আমরা দেখেছি সবচাইতে বেশি পরিশ্রম করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা। আমি যে পানিহাটিতে বসে আজকে আপনাদের সাথে কথা বলছি, আমার পানিহাটিতে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব
কোভিড আক্রান্ত হয়েছেন, আমার বিধায়ক নিজে হয়েছে, তার পরিবারের প্রত্যেকে কোভিড আক্রান্ত হয়েছেন। পৌরপ্রধান এবং মারা আমার পৌর প্রধান যিনি কাণ্ডারি ছিলেন আমার দলের, স্বপন ঘোষ, মন্টু ঘোষ নামে যিনি চিহ্নিত, তার প্রাণটাও চলে গেছে কোভিডে। কিন্তু আমরা একবারের জন্য বলছি না যে এটা কিন্তু মানে মমতা ব্রিগেড কাজ করেছে। মানুষ তো মানুষের এই কাজ করে, তার জন্য রেড ভলেন্টিয়ারও লাগে না, মানুষ ব্রিগেডও লাগে না, কিছুই লাগে না। লাগে যেটা সদ ইচ্ছা, মানবিকতা, মনুষ্যত্ব। যাকে কোনো ডেজিগনেশন দিয়ে কাউকে চেনাতে হয় না, কোট আনকোট কোট করতে হয় না। এটা তো বিবেকানন্দের বাণী। জীবের প্রেম করে যে হ্যাঁ, স্বাভাবিক কথা। তার জন্য যে আমার মমতা ব্রিগেড নাম দিয়ে এটার জন্য একটা মানে স্লোগান তুলে আবার নির্বাচনে নামতে হবে, আমার মনে এগুলো ভুয়া। তার মানে শেষ পর্যন্ত এটাই দাঁড়াচ্ছে যে অন্ততপক্ষে অভিজ্ঞ রাজনীতিবিদ, আইনজীবী, সমাজের একেবারে নিচুতলার থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, পোড়খাওয়া রাজনীতিবিদ কমল দাসের ভাষায়, যে সিপিএম, বিজেপি বা জাতীয় কংগ্রেস এরা সেভাবে কেউই দাগ ফেলতে পারবে না। যদি রেজাল্টের কোথাও এদিক ওদিক হয়, তাহলে একটা চোরা স্রোত যদি কাজ করে, যেটাকে উনি বলছেন যেটাকে আইডেন্টিফাই করা গেছে, এবং সেটাকে ঠেকানোর জন্য নেতৃত্বকে সজাগ হতে হবে। অর্থাৎ এই চোরা স্রোত একটু কঠোর হতে হবে, চোরা স্রোতটাকে যেভাবেই হোক আটকাতে হবে, এবং যেটাকে আটকাতে পারলে এই পৌর নির্বাচনে উত্তর 24 পরগনা জেলা সহ সারা রাজ্যেই কিন্তু তৃণমূলের জয় অনিবার্য। ইতিমধ্যেই অবশ্য 3টি পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে গেছে, তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নে আমরা যাচ্ছি না। আমরা পানিহাটির কথা বলতে চাই, আমরা খড়দার কথা বলতে চাই, আমরা বরানগরের কথা বলতে চাই, আমরা বরানগর, এই ব্যারাকপুর, কাঁচরাপাড়ার কথা বলতে চাই। এই সমস্ত অঞ্চলেই কিন্তু কমলবাবুর একটাই যে পরামর্শ, যে চোরা স্রোতটা কাজ করছে, দল বিরোধী একটা স্রোত কাজ করছে, সেই স্রোতটাকে যদি আটকানো যায় তাহলে জয় অবশ্যম্ভাবী। এখন আমাদের অপেক্ষাই করতে হবে 27 তারিখ এবং তারপরে রেজাল্টের দিন পর্যন্ত, যে কমলবাবুর কথাটা কতটা সত্যি হয়, বা বিরোধীরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, বা আদৌ পারে কিনা, সবটাই নির্ভর করবে সাধারণ মানুষের ওপর। রাজনীতিবিদরা যাদের জনতা জনার্দন বলেন, তাদের আশীর্বাদ কাদের মাথার উপর পড়বে সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতন এইখানে শেষ করছি। জয় হিন্দ।